বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। আগস্ট থেকে কার্যকর। ডক্টর ইউনূসকে চিঠি ট্রাম্পের। মার্কিন বাজার থেকে ছিটকে পড়ার শঙ্কা অর্থনীতিবিদের। আমাদের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতার উপর মারাত্মক একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং আমার মনে হয় যে বাজারটা আস্তে আস্তে ভিয়েতনামের কাছে চলে যাবে। আমরা জানি চীনের কাছেও যাবে। $5 বিলিয়ন বাণিজ্য ঘাটতির জন্য চড়া ট্যারিফ অযৌক্তিক বললেন অর্থ উপদেষ্টা। ইউএসটিআর এর সঙ্গে বৈঠক ইতিবাচক ফলের আশা প্রেস সচিবের। ভিয়েতনামের 125 বিলিয়ন, ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়ে যায়। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কনসেশনে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। ট্যারিফ নেগোসিয়েশনটা এমন একটা কনক্লুশন হবে যার দ্বারা আমরা এবং ইউএস দুইটা কান্ট্রি উইন উইন হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবরারের দেখানো পথেই হাঁটছে দল। কুষ্টিয়া মেহেরপুরে জুলাই পদযাত্রার নেতারা। বিএনপির নামে চলছে পরিকল্পিত অপপ্রচার। প্রশাসনিক স্থবিরতায় বেড়েছে মব কালচার। মন্তব্য রিজভীর। ভিন্নমত দমন নয়, প্রকাশের সুযোগ দেয় জোর মির্জা ফখরুলের। বিতর্কিত ও তিন নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে দায়িত্ব পাবেন না, সাফ জানালেন সিইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। পদ্মায় তীব্র ভাঙন। জাজিরায় নদীগর্ভে বিলীন বহু ঘরবাড়ি। জিওব্যাগ ফেলে রক্ষার চেষ্টা পানি উন্নয়ন বোর্ডের। রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী, পটুয়াখালী, ভোগান্তি চরম। পাল্টা শুল্ক ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% ট্যারিফ নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে প্রধান উপদেষ্টাকে লেখা চিঠি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, বাণিজ্য ঘাটতি পূরণে যথেষ্ট না হলেও অসামঞ্জস্যতা দূর করতে এই হার নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ৩৫% নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার রাতে ট্রুথ সোশ্যালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে শুল্ক সংক্রান্ত চিঠি পোস্ট করেছেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি বাংলাদেশের ট্যারিফ ও নন ট্যারিফ নীতিমালার ফল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক কার্যকর হবে। বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অসামঞ্জস্যতা দূর করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উৎপাদন করে তাহলে কোনো শুল্ক প্রযোজ্য হবে না। এক্ষেত্রে কোনো কোম্পানি উৎপাদন শুরু করতে চেয়ে আবেদন করলে তা কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন দেয়া হবে। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প জানান, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তানে ৩০ এবং মিয়ানমার ও লাওসে ৪০% পর্যন্ত শুল্ক বসছে ১ আগস্ট থেকে। এসব দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি পাল্টা শুল্ক আরোপ করে তবে যুক্তরাষ্ট্র সমপরিমাণ শুল্ক বাড়াবে। হোয়াইট হাউসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এটাই শেষ নয়, খুব শিগগিরই নতুন করে আরো ১২টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশি পণ্যে ৩৫% মার্কিন শুল্ক কার্যকর হলে চাপে পড়বে রপ্তানি খাত। প্রতিযোগিতায় টিকতে না পেরে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়ার শঙ্কার কথা জানান সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলছেন, $5 বিলিয়ন বাণিজ্য ঘাটতির জন্য চড়া শুল্ক আরোপ অযৌক্তিক।
আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শুল্ক ইস্যুতে এখনও দেন দরবার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। 10 ও 11 জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টাদের বৈঠকে মিলিত হতে পারে ইতিবাচক ফল। চলতি বছর এপ্রিলে দেশে দেশে পাল্টা শুল্কারোপ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর 37% ট্যারিফ আরোপ করা হয়। তৈরি পোশাক রপ্তানি নিয়ে তৈরি হয় শঙ্কা। এর পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন শুল্ক নীতি 3 মাসের জন্য স্থগিত করতে চিঠি লেখেন ডোনাল্ড ট্রাম্পকে। এতে সাড়াও মেলে। দর কষাকষি শুরু করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় সকল পণ্যের উপর সহায়তার আশ্বাস দেয় সরকার। এত কিছুর পরও বাংলাদেশি পণ্যে প্রচলিত 15% শুল্কের উপর বাড়তি আরও 35% ট্যারিফ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। এমন বাস্তবতায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বলছেন, নতুন শুল্ক নীতি কার্যকর হলে প্রতিযোগিতায় টিকতে না পেরে মার্কিন বাজার থেকে ছিটকে পড়তে পারে বাংলাদেশ। আমাদের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতার উপর মারাত্মক একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং আমার মনে হয় যে বাজারটা আস্তে আস্তে ভিয়েতনামের কাছে চলে যাবে। তবে অর্থ উপদেষ্টা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $5 বিলিয়ন, তাই 35% শুল্কারোপ যৌক্তিক নয়। আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে জানান, 9 জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে মিলতে পারে ইতিবাচক ফল। আর ট্যারিফ অপরিবর্তিত থাকলে আছে বিকল্প পরিকল্পনাও। ট্যারিফ নেগোসিয়েশনটা এমন একটা কনক্লুশন হবে যার দ্বারা আমরা এবং ইউএস দুইটা কান্ট্রি উইন উইন হবে। আমরা যে শুধু ইউএস এর উপরই ডিপেন্ডেন্ট তা না, ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশেই আমরা পাঠাচ্ছি, নতুন নতুন মার্কেট এমার্জ করতেছে। এছাড়া তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমাতে রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে কাজ করছে সরকার। আমরা খুব নিবিড়ভাবে করেছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। যারা টাকা দিয়ে ভোট কেনে তারা 5 বছরের জন্য ভোটারদের গোলাম বানিয়ে দেয়। তাই সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। মেহেরপুরে দেশ করতে জুলাই পদযাত্রায় এই কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে কুষ্টিয়ায় পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই হাঁটছে এনসিপি। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরের গাংনীর পথসভায় হাজারো জনতা। মঙ্গলবার দুপুরে বাইক ও ছোট ছোট ট্রাকে দেশ গড়তে জুলাই পদযাত্রায় যোগ দেন এনসিপি নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনে তারা 5 বছরের জন্য ভোটারদের গোলাম বানিয়ে দেয়। তাই সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে, মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর 5 বছর আপনার গোলামি করাবে। কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। হাইকোর্ট দেখানোর সময় শেষ। আপনারা বিচার নিশ্চিত করেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য, যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করুন। এর আগে সকালে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের বাবা ও মায়ের উপস্থিতিতে তার কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। পরে শহরের 5 রাস্তা মোড়ে পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কুষ্টিয়ার সন্তান শহীদ আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসন বিরোধী যে পথ দেখিয়েছে, এনসিপি সে পথেই রাজনীতি করছে। আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধেও দাঁড়াবো। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে, সার্বভৌমভাবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব।
মেহেরপুরের পথসভা শেষে বুধবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে নেতাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ বিএনপির। মব কালচার বাড়ার জন্য প্রশাসনিক স্থবিরতাকে দুষছে দলটি। এদিকে ভিন্নমত দমন নয়, প্রকাশের সুযোগ দেয় জোর দিয়ে দলটির শীর্ষ নেতারা বলছেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে নানা আলোচনা, সমালোচনা আর অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলছে নেতাদের হেয় প্রতিপন্ন করার প্রতিযোগিতা। এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। গণতান্ত্রিক সংবিধান মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে। প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বাড়ছে বলেও দাবি তার। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। জনগণের এখন জীবন মরণের প্রশ্ন। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। আওয়ামী আমলের কালো টাকা ও তাদের দোসরদের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে। এদিন রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চে জাসাসের কর্মী সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। কেউ পালিয়ে যায় নাই, তারা সবাই আপনার আশেপাশে আছে। সে মানুষগুলো ওত পেতে বসে আছে সুযোগ নেওয়ার জন্য। তাদেরকে কোনো অবস্থাতেই সুযোগ দেওয়া যাবে না। এদিকে বাংলা একাডেমি মিলনায়তনে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ দিতে হবে। তরুণদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি অত্যন্ত আশাবাদী হচ্ছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি। পরে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। কক্সবাজারের সাগরে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, এখনও নিখোঁজ 2 জন। উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশের অভিযান। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাতের ভোটের অপবাদ খোঁচাতে চাই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে জড়িতদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের বিকল্প নেই। এছাড়া বিতর্কিত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে দায়িত্ব পাবেন না বলেও জানান সিইসি। মঙ্গলবার নির্বাচন ভবনে আরএফইডির ফল উৎসবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ আরও 3 কমিশনার। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আক্ষেপের সঙ্গে সিইসি জানান, রাতের ভোটের অপবাদ গায়ে মাখতে নারাজ তিনি। আর এই অপবাদ ঘুচাতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোটের বিকল্প নেই বলে মনে করেন সিইসি। সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে জাতিকে। 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি। এখন কেন পারবো না? যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। প্রিপারেশন নিচ্ছে যাতে একটা সুষ্ঠু নির্বাচন এবং ফেয়ার একটা নির্বাচন এবং অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন, ক্রেডিবল একটা নির্বাচন যাতে আমরা দিতে পারি, উপহার দিতে পারি। এর আগে সকালে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অভিজিৎ সিং। পরে সিইসি জানান, গত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আর দায়িত্ব পাবেন না। যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে, আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে
সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে এদেরকে কোনো মতেই না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি নিয়ে কানাডা সন্তুষ্ট বলেও জানান সিএসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংবিধানের ৫ম সংশোধনীর অংশ বাতিল ও যে কোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর স্বাক্ষরিত ১৩৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামোর একটি অংশ। এটি বিকশিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচনের মধ্য দিয়ে। বিগত 3টি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আত্মবিশ্বাস জনগণের মধ্যে জন্ম নেয়নি, যার ফলশ্রুতিতে জুলাই অভ্যুত্থান হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে উপকূল সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ফেনীতে রেকর্ড বৃষ্টিতে কোমর পানিতে তলিয়েছে রাস্তাঘাট, দোকানপাট ও বাড়িঘর। কক্সবাজারে 50টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। 5 শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। নোয়াখালী ও পটুয়াখালীতে নিচু এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। আবহাওয়া অফিস বলছে, আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি। কোমর পানি পেরিয়ে গন্তব্যে ছুটছে মানুষ, পোহাতে হচ্ছে ভোগান্তি, তলিয়ে গেছে দোকানপাট ও বাসা বাড়িও। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে অবিরাম বর্ষণ। সোমবার রাত থেকে ফেনীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 233 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে 24 ঘন্টায় সর্বোচ্চ। এর প্রভাবে শহর জুড়ে জলাবদ্ধতার এমন ভয়াবহ রূপ। 15 মিনিটের মধ্যে পানি উঠে সব ধ্বংস হয়ে গেছে ভাই। আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের শেষ। গত বছর যে ক্ষতি হয়েছে এই পর্যন্ত আমরা এই ক্ষতি পোষাই না আনতে এবছর আবার সেম একই অবস্থা। ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার অন্তত 50টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়িঘরে পানি ওঠায় 500-র বেশি মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সকল সিপিপি টিমগুলোকে অ্যাক্টিভেট করে পাহাড়গুলোতে বলেছি ঝুঁকিপূর্ণ যে পাহাড়ে বাসস্থানগুলো মানুষের বাসাবাড়ি আছে সেখান থেকে সরেছে নিকটবর্তী স্কুলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য। একদিনের বৃষ্টিতে নাকাল অবস্থা নোয়াখালীতেও। অবিরাম বৃষ্টিতে তলিয়ে যায় পটুয়াখালীর পৌর শহরের জুবিলি স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড সহ বেশ কিছু নিচু এলাকা। লঘুচাপের প্রভাবে আরও 2 দিন উপকূল সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 1 জুলাই থেকে যে বৃষ্টি, বর্ষাকালের বৃষ্টি, সেই বৃষ্টিটা কিন্তু অব্যাহত থাকবে। কখনো কখনো 2-1 দিন একটু থেমে যেতে পারে। আগামী 12 জুলাই থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। পদ্মা নদীতে আবারও শুরু হয়েছে ভাঙন। ইতোমধ্যেই শরীয়তপুরের জাজিরায় নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, দোকানপাট। সব হারিয়ে অসহায় দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। এমন পরিস্থিতিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে বিএম ইশরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রুদ্ররূপে পদ্মা নদী, মুহূর্তেই বিলীন হচ্ছে সড়ক, বসতভিটা ও দোকানপাট। সোমবার বিকেল থেকেই হঠাৎই ভাঙন দেখা দেয় শরীয়তপুরের জাজিরা উপজেলার অসীমউদ্দিন মাদবুরকান্দি গ্রামে। স্রোতের তোড়ে ভেঙে নদীগর্ভে বিলীন হয় ঘরবাড়ি, দোকানপাট সহ গাছপালাও। ভাঙন থেকে বাঁচতে অন্তত 40টি বসতঘর নিরাপদ দূরত্বে সরিয়ে নেন স্থানীয়রা। এরপরও আতঙ্ক কাটছে না তাদের। আমার ছেলে ছিল চাই নাই, এত পয়সা নাই, আমরা কত নিয়ে কইলাম, আমাদের থাকার কোনো জায়গা নাই। আমরা কোনো রকম জীবন বাঁচাইতে পারতেছি না। আমরা দর্শকের কাছে সহযোগিতা চাই। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, 2 বান্ডেল করে টিন ও নগদ টাকা প্রদান করেছে জেলা প্রশাসন। আর নদী পাড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী যে বেড়িবাঁধের যেটা দাবি, সেটা আমরা সেই প্রসেসে অলরেডি চলে গিয়েছি। এখানে একটা প্রকল্প হাতে নেওয়ার জন্য সেটা আমরা অলরেডি জরিপ করছি এবং সেটার ডিজাইন প্রক্রিয়াধীন আছে। গত 24 ঘন্টায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার অংশ ভেঙে গেছে। আর 10টি ব্যবসা প্রতিষ্ঠান ও 15টি বসতবাড়ি বিলীন হয়েছে।
সময় সংবাদ, শরীয়তপুর। কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আরও 2 শিক্ষার্থী। 2023-24 সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 5 শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে আসেন। সকালে হিমছড়ি সৈকতে গিয়ে 2 জন বাঁধের ওপরে বসেছিলেন আর বাকি 3 জন সাগরে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে ভেসে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। শাবাব নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 1 শতকের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। নদীর পানি বেড়ে মুহূর্তে গ্রাস করে নেয় ক্যাম্প পার্ক মানুষের জীবন। স্থানীয় এক বাসিন্দা জানান, শুধু কেরভিলেই শিশুসহ অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন অনেকে। উদ্ধার অভিযান চালাচ্ছে 19টি স্থানীয় কেন্দ্রীয় সংস্থা। আবহাওয়া দপ্তরের আগাম সতর্কতার পরও এত প্রাণহানি হওয়ায় প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে, যা উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় রাজনীতিতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। $5 বিলিয়ন বাণিজ্য ঘাটতির জন্য 35% মার্কিন শুল্ক আরোপ অযৌক্তিক বললেন অর্থ উপদেষ্টা। ইউএসটিআর এর সঙ্গে বৈঠকে ইতিবাচক ফল আশা প্রেস সচিবের। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবরারের দেখানো পথেই হাঁটছে দল। কুষ্টিয়া মেহেরপুরে জুলাই পদযাত্রায় নেতারা। এবং বিএনপির নামে চলছে পরিকল্পিত অপপ্রচার। প্রশাসনিক স্থবিরতায় বেড়েছে মব কালচার। মন্তব্য রিজভির। ভিন্ন মত দমন নয়, প্রকাশের সুযোগ দেয়ার জোর মির্জা ফখরুলের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।